হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনফিনিটি বাই লেটস ইন্ট্রো, যেখানে তোমাদের লার্নিং হতে চলেছে ইনফাইনাইট। আর আমি তোমাদের আগনিক দা আজকে একদম একটা ডিফারেন্ট টাইপ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সেটা হচ্ছে এএনএম আর জিএনএম এর মধ্যে বেসিক ডিফারেন্স গুলো কি কি। মানে বেসিক্যালি বলতে গেলে যে তোমার জন্য কোনটা বেটার হবে, তোমার জন্য এএনএম বেটার হবে নাকি তোমার জন্য জিএনএম বেটার হবে। যখন আমরা আমাদের কোনো কেরিয়ার অপশনের কথা চিন্তা করি তখন আমাদের সেই জিনিসটা নিয়ে পুরোপুরি ক্লিয়ার থাকতে হয়। কারণ এমন অনেক ক্ষেত্রেই হয়েছে যে আমার জন্য হয়তো এএনএম বেটার ছিল, আমি জিএনএম করে ফেললাম, বা আমার জন্য জিএনএম বেটার ছিল, আমি এএনএম করে ফেললাম। তো এগুলো যাতে না হয় তার জন্য আমি একটা খুব ছোট ভিডিও বানাবো, যার দরুন তোমাদের এটা ক্লিয়ার করব যে তোমাদের এএনএমটা বেটার হবে না তোমাদের জন্য জিএনএমটা বেটার হবে। ঠিক আছে, মানে আজকের পরে তোমরা এটা বোঝা যাবে যে আমি কোনটা পড়লে সবচেয়ে বেশি আমার ফায়দা হবে। ঠিক আছে, তো চলো আজকের এই ভিডিওটায় আমরা প্রথমে এই এক্সাম ক্রাইটেরিয়াটা বা এক্সাম কিভাবে হচ্ছে সেটা নিয়ে অল্প একটু কথা বলবো, কারণ এটা ডিটেল ভিডিও তোমাদের প্রতীক স্যার নিয়ে আসবে বা শ্রদ্ধারা ম্যাম নিয়ে আসবেন। এরপরে এএনএম জিএনএম নিয়ে কিছু এক্সট্রা ডিটেলস নিয়ে কথা বলবো, এবং সবার শেষে আমরা পৌঁছে যাবো হচ্ছে তোমার জন্য কোনটা বেটার হবে, এএনএম বেটার আদারওয়াইজ জিএনএম বেটার। ঠিক আছে, চলো দেখো, যে কোনো পরীক্ষা দিতে গেলে সবার আগে যেটা আমাদের জানতে হয় সেটা হচ্ছে ফুল ফর্ম। আমরা কিন্তু অনেকেই নিট দিই, নিটের ফুল ফর্ম জানি না। এএনএম দিয়ে এএনএম এর ফুল ফর্ম জানি না। জিএনএম দিয়ে জিএনএম এরও ফুল ফর্ম জানি না। তো সবার আগে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ফুল ফর্ম। এএনএম এর ক্ষেত্রে যে ফুল ফর্ম আছে সেটা হচ্ছে তোমাদের জন্য না, মানে সবার জন্য সেটা হচ্ছে অক্সিলারি নার্স অ্যান্ড মিডওয়াইফারি। আর জিএনএম এর ক্ষেত্রে হচ্ছে জেনারেল নার্স অ্যান্ড মিডওয়াইফারি। এবার একটা জিনিস তোমরা দেখে রাখো, সেটা হচ্ছে এএনএমটা হচ্ছে অনলি ফর ফিমেল আর জিএনএমটা হচ্ছে মেল ফিমেল বোথ। আমি জানি 90%-এর মতো স্টুডেন্টের এটা ডাউট থাকে যে একটা ছেলে কি এএনএম দিতে পারবে। তো আজকে থেকে সেই ডাউটটা পুরোপুরি ক্লিয়ার করে দিলাম যে না দাদা, আজকে থেকে তুমি একটা ডাউট ক্লিয়ার করলে, সেটা হচ্ছে এএনএম কোনো ছেলে দিতে পারবে না, বাট জিএনএম ছেলে মেয়ে সবাই দিতে পারবে। তাহলে এএনএম অনলি ফর ফিমেল আর জিএনএম হচ্ছে মেল ফিমেল বোথ। ঠিক আছে, চলো এরপর আমরা এক্সামটা নিয়ে একটু কথা বলবো। তার আগে ক্যাটাগরিটা দেখে নিই যে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 দুই রকমের কোশ্চেন থাকে। ক্যাটাগরি 1 এ তোমার যদি ঠিক উত্তর করো তুমি 1 নাম্বার পাবে এবং এমসিকিউ টাইপ হয়। ক্যাটাগরি 2 এ তুমি ঠিক উত্তর করলে 2 নাম্বার পাবে এবং সেটাও কিন্তু এমসিকিউ টাইপই হয়। বাট ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে তোমার 1/4 মানে 25% মার্কস, মানে 0.25% কিন্তু তোমার কাটা যায়, মানে চারটে ভুলে 1 নাম্বার চলে যায়। কিন্তু ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে কিন্তু তোমার কোনো নেগেটিভ মার্কিং হয়। আর আরেকটা ব্যাপার আছে যে ক্যাটাগরি 1 এ কিন্তু একটা কোশ্চেনে একটাই উত্তর ঠিক হবে, যেটা আমাদের একদম টু দা পয়েন্ট অ্যান্সার হয়। মানে তোমার নাম কি, তোমার নাম একটাই, তোমার আদার্স আর মানে ভালো নাম কি, অবশ্যই এখন বলতে পারো যে আদার্স নাম তো আরো আছে না। তোমাকে বলা হয় তোমার স্কুল নেম কি, তোমার স্কুল নেম কিন্তু একটাই। ঠিক তেমন কিন্তু তোমাকে যদি জিজ্ঞাসা করে তোমার নাম কি, তুমি অনেকগুলো বলতে পারো, মা একটা ডাকে, বাবা একটা ডাকে, পিসি একটা ডাকে, রাইট। তো সেটা হচ্ছে ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2 এ তোমাদের কিন্তু একটা কোশ্চেনে একের থেকে বেশি অ্যান্সার তোমার ঠিক হতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার কোয়েশ্চেন গুলোই আসি। দেখো, লাইফ সায়েন্সে তোমার ক্যাটাগরি 1 থেকে 30 কোয়েশ্চেন থাকে, আর ক্যাটাগরি 2 থেকে হচ্ছে 10 কোয়েশ্চেন থাকে, টোটাল 40 কোয়েশ্চেন থাকে, কিন্তু তুমি মার্কস স্কোর করতে পারবে 50। কেন 50? কারণ ওই যে ক্যাটাগরি 2 এর 10 মার্কস আর 10 ইন্টু 2 20 হয়ে যাবে, প্লাস 30 থাকবে, তাহলে 50 মার্কস। ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যদি তোমরা দেখতে চাও, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তোমার ক্যাটাগরি 1 থেকে তোমার থাকছে হচ্ছে 15, আর ক্যাটাগরি 2 থেকে থাকছে হচ্ছে 5 মার্কস, টোটাল 20 থাকছে, আর মার্কস থাকছে তোমার টোটাল 25। কারণ ক্যাটাগরি 2 এ যে 5 নাম্বারটা থাকে সেটা কিন্তু 5 ইন্টু 2 10 হয়ে যাবে। আর বাদ বাকি কোনো সাবজেক্টে তুমি ক্যাটাগরি 2 এর থেকে আর কোনো প্রশ্ন পাবে না, লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স বাদ দিয়ে। ঠিক আছে, তারপর তোমার জন্য ম্যাথমেটিক্স থাকছে 10 নাম্বার, ইংলিশ থাকছে 15 নাম্বার, রিজনিং থাকছে 5 নাম্বার, আর জিকে থাকছে 10 নাম্বার। কিন্তু সেগুলো শুধুমাত্র এমসিকিউ টাইপ এবং টু দা পয়েন্ট অ্যান্সার ক্যাটাগরি 1 থেকে। মানে একটা করলে একটাই ঠিক, আর একটার কোশ্চেনে একটাই সঠিক উত্তর, একের বেশি সঠিক উত্তর তুমি কিন্তু পাবে না। কিন্তু ক্যাটাগরি 2 এ এক্ষুনি কি বললাম, একের অধিক সঠিক উত্তর থাকতে পারে, দুটোও হতে পারে, তিনটেও হতে পারে, এমনকি চারটেই সঠিক এমনও কিন্তু হতে পারে। তাই যখন কোশ্চেন গুলো পড়বে, মানে গড়সে, মানে খুব ফোকাস করে পড়বে, কনসেন্ট্রেট দিয়ে পড়বে যে একের থেকে বেশি উত্তর হচ্ছে কিনা। ক্যাটাগরি 2 এ কিন্তু সুযোগ থাকে। এবং এটাও বলে রাখি যে এরকম অনেক সময় হয় যে ক্যাটাগরি 2 এও একটা কোশ্চেনে একটাই উত্তর সঠিক, তখন স্টুডেন্টরা ভাবে যে এটা তো ক্যাটাগরি 2, এখানে তো একের বেশি উত্তর সঠিক হবেই হবে। না, নেসেসারি নয় যে একের বেশি উত্তর সঠিক হতেই হবে। নেসেসারি এটাই যে তোমাকে ঠিক উত্তরটা দিতে হবে। হতেই পারে যে ক্যাটাগরি 2 এও একটা কোশ্চেনে একটাই উত্তর সঠিক। ঠিক আছে, চলো। আচ্ছা, এবার দেখো, পরীক্ষাটা তোমাদের একটা অনলাইন প্রসেস দিয়ে যায়। তোমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে অ্যাডমিট কার্ড পাবলিশ সবকিছু কিন্তু অনলাইনে হয়। ফলে অনেক সময় এগুলো খুব ধরা পড়ে যে ভুয়ো টাইপের, যে অফলাইনে প্রিন্টেড ফর্ম দিচ্ছে, এগুলো কিন্তু যাবে না। পরীক্ষা সম্পূর্ণ
অনলাইন পদ্ধতিতে হবে। আর বাকি যে জিনিসগুলো আমি লিখেছি সেটা তোমাদের একটা ভ্যালিড ফোন নাম্বার, ইমেল আইডি থাকতে হবে। তো এগুলোর উপর তোমাদের কিন্তু প্রতীক স্যার, শ্রদ্ধারা ম্যাম বা সম্ভাবনা ম্যাম একটা ডিটেল ভিডিও বানিয়ে দেবে। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা বলার ব্যাপার যে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স এটা কিন্তু 10 অব্দি যা যা পড়েছো তার বেস করে আসবে। মানে এটা তুমি মানে মাধ্যমিক পর্যন্ত যা যা পড়েছো তার উপরে তোমার ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স মানে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্কের প্রশ্ন আসবে। কিন্তু তুমি যদি দেখতে যাও বেসিক ইংলিশ আর জেনারেল নলেজের ক্ষেত্রে আর লজিক্যাল রিজনিং এর ক্ষেত্রে, সেটা কিন্তু তোমার 12 স্ট্যান্ডার্ড। মানে 12 অব্দি তুমি যে জিকে গুলো পড়ছো, যে ইংলিশটা পড়ছো, যে লজিক্যাল রিজনিংটা পড়ছো, লজিক্যাল রিজনিং যদিও স্কুলে পড়ানো হয় না, মানে 12 স্ট্যান্ডার্ড মানে একটু তোমাকে হাই লেভেল মেন্টালিটি দিয়ে মানে থিঙ্কিং এবিলিটিটাকে তোমার বাড়াতে হবে, যাতে তুমি সঠিক অ্যান্সারে পৌঁছতে পারো। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো এএনএম এর ক্ষেত্রে তোমাকে কিন্তু ইন্ডিয়ান হতে হবে, ওয়েস্ট বেঙ্গলে থাকতে হবে, এইচএসে তোমাকে 40% মার্কস পেতে হবে, আর এজ তোমাকে 17 থেকে শুরু করে নো আপার লিমিট, মানে তুমি যত বয়স্কই হও না কেন তুমি কিন্তু এএনএম এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে একটা ব্যাপার আছে, দেখো প্রথম ক্ষেত্রে যখন এএনএম পরীক্ষাটা শুরু হয় না, তখন কিন্তু এজ ক্রাইটেরিয়া 17 থেকে 35 অব্দি দেওয়া ছিল, কিন্তু পরবর্তীকালে এই 35টাকে সরিয়ে দেওয়া হয়। আর সরাবেই না কেন, দেখো শরীরে যদি বল আর মনে যদি ইচ্ছে থাকে তাহলে তুমি যে কোনো বয়সে যা খুশি তাই করতে পারো। তাই এটা কিন্তু একটা খুব পজিটিভ দিক। তুমি যদি 35-36 বছরের পরে গিয়েও ভাবো যে আমার ফ্যামিলির পাশে আমার দাঁড়ানো উচিত, তুমি কিন্তু এএনএম আর জিএনএম এ বসতে পারবে। এটা একটা বিরাট পজিটিভ দিক। মানে যে কোনো বয়সেই তুমি যা ইচ্ছে তাই করতে পারবে। ঠিক আছে? অবশ্যই 70 বছর বয়সে লং জাম্প এটা একটু অ্যাবসার্ড ব্যাপার, অনেকেই করে, কিন্তু ওগুলো বলছি না, মানে আমি যেগুলো পসিবল থিং সেগুলোর কথা বলছি। ঠিক আছে? আর জিএনএম এর ক্ষেত্রে হচ্ছে, দেখো জিএনএম এর ক্ষেত্রেও কিন্তু ক্রাইটেরিয়া সবগুলোর সেম। আচ্ছা, আরেকটা বলে রাখি, প্রথমে এগুলো তোমার জানার কোনো প্রয়োজন নেই, তাও বলে রাখছি যে ইংলিশের ক্ষেত্রেও আগে একটা ব্যাপার ছিল যে ইংলিশে এইচএসে তোমাদের 40% মার্কস থাকতে হবে, কিন্তু এখন কিন্তু সেই ক্রাইটেরিয়াটাও সরিয়ে দিয়েছে। তোমাদের শুধু এইচএস পাস হতে হবে এবং 40% মার্কস মানে উচ্চ মাধ্যমিকে 40% নাম্বার নিয়ে তোমাদের পাস করতে হবে। ঠিক আছে? আচ্ছা স্যার, তাহলে এএনএম জিএনএম এর তফাৎটা কি হলো? দুটোর পরীক্ষা তো একই ক্রাইটেরিয়া। আচ্ছা, এক ক্রাইটেরিয়া হবে না কেন? কারণ এএনএম জিএনএম পরীক্ষাটা তুমি একই সাথে দেবে এবং পরীক্ষার ফর্ম ফিল আপ একসাথে হবে, প্রশ্নও একটা থাকবে। তো প্রশ্ন এক, পরীক্ষার সময় এক, তুমি একটাই পরীক্ষা দেবে, তার ক্রাইটেরিয়া কি করে আলাদা হবে? তো ক্রাইটেরিয়া কিন্তু সেম। ইম্পর্টেন্ট হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ মাস্ট বি এবল টু রিড, রাইট অ্যান্ড এক্সপ্রেস ইন বেঙ্গলি আর নেপালি। যেহেতু ওয়েস্ট বেঙ্গলের এক্সাম, ওয়েস্ট বেঙ্গলে আমাদের মাদার ট্যাং কি, বেশিরভাগই আমরা আমাদের মাদার ট্যাং হচ্ছে বেঙ্গলি, আর কয়েকজন নেপালিও বলি। তো ইংলিশ তো মোটামুটি আমরা কম বেশি সবাই জানি, কিন্তু আমাদের বেঙ্গলি আর নেপালিতে যে কোনো একটাই তোমাকে বলতে, লিখতে আর পড়তে জানতে হবে, তাতে তুমি কমিউনিকেশনটা বেটার করতে পারবে। কারণ তুমি যখন ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় পোস্টিং পাবে, সেখানে হয়তো সবাই বাংলা বলে বাট তুমি বাংলা জানোই না, বাট সেখানে হয়তো নেপালি বলে তুমি নেপালি জানোই না। তো তুমি কমিউনিকেট করবে কি করে? যত কমিউনিকেট করতে পারবে তোমার জব লাইফটা তত বেশি স্মুথ হবে, রাইট? আচ্ছা চলো। আচ্ছা, এরপরে ব্যাপারটা আসছে যে এএনএম আর জিএনএম এর মধ্যে বেসিক ডিফারেন্স গুলো কি। দেখো এএনএম যে ব্যাপারটা আছে সেটা তুমি শুধু বাংলায় করতে পারবে। হুম, মানে শুধু বাংলাতে পড়তে পারবে। জিএনএমটা বাংলা ইংলিশ দু ভাষাতেই পড়তে পারবে। ব্যাস এখানেই অনেকে ভেবে নিল কি এএনএমটা বেটার। কারণ আমি তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট স্যার, আমার পক্ষে ইংলিশটা অতটা পড়াটা সম্ভব না। সব সম্ভব। তুমি যখন গ্র্যাজুয়েশন পড়বে না, যদি কেউ গ্র্যাজুয়েশনও পড়ো, গ্র্যাজুয়েশনও বেশিরভাগ জিনিস ইংলিশে পড়তে হবে। তারপর তুমি যদি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সব ইংলিশে পড়তে হবে। ঠিক সিমিলারলি এএনএম জিএনএম এর ক্ষেত্রে তোমাকে ইংলিশটা বেছে নিলে বেটার। কারণ ইংলিশের ক্ষেত্রে যে তুমি বইগুলো পাবে, যে মেটেরিয়াল গুলো পাবে, বাংলাতে না অত ভালো ভালো অ্যাভেলেবেল নেই, এটা সত্যি বলছি। এটা তোমরা মার্কেট চলতি বইগুলো দেখবে, ইংলিশে যে বইগুলো পাওয়া যাবে সেগুলো অনেক বেশি এক্সট্রা ইনফরমেশন থাকে, বাংলার বই সেগুলো কিন্তু থাকে না। ফলে সেখানেই কিন্তু নোট বানাতে গিয়ে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে পড়ি বাকিদের তুলনায়। ফলে এএনএম এর ক্ষেত্রে তুমি শুধু বাংলাতে পড়তে পারবে, জিএনএম এর ক্ষেত্রে বাংলা ইংলিশ উভয় তুমি কিন্তু পড়তে পারবে। পরের স্লাইডে যাই। এএনএম এর কোর্সটা হচ্ছে 2 বছরের কোর্স এবং 6 মাসের ইন্টার্নশিপ থাকে, আর জিএনএম এর কোর্সটা হচ্ছে 3 বছরের কোর্স, তার সাথে 6 মাসের ইন্টার্নশিপ থাকে। ব্যাস। আরো মনে হলো যে স্যার এএনএমটাই আমার জন্য বেটার, আমার 1 বছর কম লাগবে এবং আমি আলটিমেটলি গিয়ে 1 বছর তাড়াতাড়ি সরকারি চাকরিটা পেয়ে যাবো। কারণ মোটামুটি কম বয়সী সবারই ধারণা আছে যে এএনএম এ সেইটুকু ছেলে মেয়েকে কোচিং এর জন্য বা ট্রেনিং এর জন্য নেওয়া হয় যেটুকু ভ্যাকেন্সি সরকার রেখেছে। ঠিক তাই তো? কিন্তু ওই যে আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা, নাকি কি একটা বলে না, ধীরে ধীরে দেখো হোতা হ্যায় ক্যা, এরকমই কিছু একটা ব্যাপার। তো সেটা দেখতে থাকো, লাস্টে গিয়ে আমি এটা বলতে পারি তোমার ধারণাটা বদলে যাবে। তুমি যদি এএনএম ভেবে এখানে পড়তে আসো, তুমি লাস্টে ভিডিওটা অফ করে বলবে না আমার জন্য জিএনএমটা বেটার ছিল। আচ্ছা, পরের স্লাইডটায় যাই।
এএনএম এর ক্ষেত্রে তোমাকে কোনো ইন্টারভিউ দিতে হয় না, তুমি এএনএম পড়া চলাকালীন যেটুকু তোমার মার্কস থাকে, এডুকেশন মার্কস বা মানে একাডেমিক মার্কস, সেটার বেসিসে তোমার চাকরিটা হয়ে যায়। ঠিক আছে, জিএনএম এ তোমাকে ইন্টারভিউ দিতে হবে। ব্যাস, আরো মনে হচ্ছে এবার এএনএমটাই বেটার, কি তাই তো? আমি 90% যারা যারা ভিডিওটা দেখছো তারা তারা মোটামুটি সবাই জানো, মানে সবাই এরপর থেকে বলতে শুরু করবে এএনএম বেটার। বাট আমি আবারও বলছি, আগে আগে দেখে হতা है क्या, লাস্টে ভিডিওটা অফ করে বলবে ঠিক উল্টোটা বলবে, যেটা এখন বলছো তার ঠিক উল্টোটা। আচ্ছা, তো আমরা ধীরে ধীরে নেক্সট স্লাইডটায় যাই। দেখো, সেটা হচ্ছে এএনএম এর ক্ষেত্রে তুমি যখন জয়েন করবে, ঠিক আছে, তখন তুমি একটা হেলথ অফিসার হিসেবে তুমি জয়েন করতে পারবে। ঠিক আছে, আর জিএনএম এর ক্ষেত্রে যখন তুমি জয়েন করবে, তখন তুমি স্টাফ নার্স গ্রেড 2 হিসেবে জয়েন করবে। এএনএম এর ক্ষেত্রে তোমার স্যালারি হচ্ছে 28 থেকে 30, যদিও অ্যাপ্রক্সিমেট, এবং সেটা প্রিভিয়াস ইয়ারের অনুযায়ী বলছি। মানে এরপর যখন আসবে তখন তো হয়তো আরো বৃদ্ধি পাবে, বেশ কিছু পে কমিশন হবে, আরো কিছু বাড়বে। আর জিএনএম এর ক্ষেত্রে স্টার্টিং স্যালারি তোমার 30 থেকে 33,000। বোঝা গেল? আচ্ছা, পরেরটায় আসি স্যার। আচ্ছা, পরেরটার ক্ষেত্রে কি স্যার, এএনএম এর ক্ষেত্রে কোনো প্রমোশন থাকে না, মানে ধরেই নেবে তুমি যে পোস্টটায় ঢুকলে সেই পোস্টটাই তোমার সারা জীবন, তোমাকে ওই পোস্টটাই কন্টিনিউ করতে হবে। এবং সব থেকে বেশি যেটা ব্যাপার, সেটা হচ্ছে তোমাকে গ্রামীণ এলাকাতে কাজ করতে হবে সারা জীবন। আমি বলছি না গ্রামীণ এলাকায় কাজ করাটা ভুল বা খারাপ, কারণ ওখানেই কিন্তু সব থেকে বেশি ইনফ্রাস্ট্রাকচারের দরকার, এবং ওখানেই কিন্তু সব থেকে বেশি নার্স, ডাক্তার, স্বাস্থ্যকেন্দ্রের প্রয়োজন। তাই তো? তো তোমরাও জানো, আমিও জানি। কিন্তু মানুষের তো স্বাদ চেঞ্জ করতে হয়, টেস্টটা চেঞ্জ করতে হয়। সেটার অপশন কিন্তু এই নেমে গেলে পাবে। মানে সারা জীবন একই জায়গায়, একটাই জায়গাতে, ওই গ্রামীণ এলাকাতে তোমাকে থাকতে হবে। তুমি যদি চাও তুমি একটু শহরে এসো, তুমি শহরের মানুষদের সেবা করবে, সেটা কিন্তু তোমার কাছে কোনো স্কোপ থাকছে না। ঠিক আছে? আর জিএনএম এর ক্ষেত্রে তোমার কাছে একটা হিউজ প্রমোশনের একটা ব্যাপার থাকে, মানে পসিবিলিটি থাকে। আর তোমার কিন্তু গ্রামীণের সাথে সাথে তোমার শহরেও কিন্তু পোস্টিং হয়, কারণ দেখো যখন তোমার প্রমোশন হবে, তোমার ট্রান্সফার হবে। মানে এটা তো খুব মানে একটা কমন ব্যাপার, প্রমোশন হবে, ট্রান্সফার হবে, তখন তুমি গ্রাম থেকে ধীরে ধীরে শহরে আসবে, মেট্রোপলিটন সিটিগুলোতে যাবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে তোমাদের মনে একটু একটু করে শুরু হলো যে না, আমার জন্য তাহলে এবার একটু জিএনএমটা মনে হচ্ছে বেটার, জিএনএমটা মনে হচ্ছে বেটার। এরপরে যখন আরো স্লাইড দেখাবো, আরো মনে হতে শুরু করবে। দেখো, পরের যেটা দেখছি যে এএনএম এর ক্ষেত্রে না কোনো প্রাইভেট জবের কোনো কিন্তু স্কোপ নেই। নো প্রাইভেট জব আছে, প্রাইভেট জব আছে। কোনগুলো বলো তো? সেগুলো হচ্ছে যেমন আমাদের নার্সিং হোম গুলো থাকে না, লোকাল নার্সিং হোম গুলো, আয়া দিদি, সেরকম। আমি বলছি না তাদের কাজ ছোট, তারাও যথেষ্ট মন দিয়ে তাদের কাজ করে, এবং তাদের জন্যই কিন্তু নার্সিং হোমের পেশেন্টরা ভালো থাকে, আনডাউটেডলি। বাট সব থেকে প্রবলেমের যে ব্যাপারটা থাকে সেটা কি বলতো, সেইটা হচ্ছে যে তুমি যদি আয়াই হতে চাও, তোমার যদি 6-7 হাজার টাকা একটা নার্সিং হোমের কাজ দরকার পড়ে, তাহলে তোমার তো পড়াশোনা করে, পরীক্ষা দিয়ে 2 বছর পরে, তারপর 6 মাসে ইন্টার্নশিপ করে তোমার কি লাভ? প্র্যাকটিক্যালি যাও, নার্সিং হোমে যাও, নার্সিং হোমে গিয়ে কাজ শেখো, এবং তারপর মানুষের সেবা করো। ঠিক আছে? যদি পড়াশোনা করে করতে হয়, তাহলে তোমার জন্য কিন্তু জিএনএমটা বেটার, জিএনএমটা কিন্তু অনেক বেটার। তাই তো? আচ্ছা, এখানে একটা হিউজ প্রাইভেট জবের ফেসিলিটি থাকে। তার সাথে তুমি ইনসাইড আউটসাইড ইন্ডিয়া দুভাবেই পাবে, মানে ইনসাইড ইন্ডিয়া তো পারবেই, আউটসাইডেও যে প্রাইভেট কোম্পানিজ গুলো আছে, নার্সিং হোম গুলো আছে, সেগুলোতেও কিন্তু তোমার একটা হিউজ পসিবিলিটি থাকে, এবং সেগুলোর প্যাকেজও কিন্তু খুব সুন্দর হয় এবং অনেকটা বড় বড় হয়। এবার একটা কথা বলি যে স্যার, প্রাইভেট জবের প্রশ্নই আসছে কোত্থেকে, কারণ সরকার তো ওইটুকুই ভ্যাকেন্সি দেবে যেটুকু আমাদের নিতে পারবে। আচ্ছা, আজকে সরকার দিচ্ছে, যদি কালকে না দেয়? আজকে সরকারের কাছে ভ্যাকেন্সি আছে, সরকার তোমাদের প্রোভাইড করছে, কালকে যদি সরকারের কাছে ভ্যাকেন্সি না থাকে, তোমাদের কি প্রোভাইড করবে? কারণ আলটিমেট টাইমে গিয়ে ধরো আমার একটা ক্যাপাসিটি একটা নার্সিং হোমে আমি 10 জন এএনএম স্টাফকে নিতে পারবো, আমি প্রতি বছর দুটো দুটো করে ছাড়ছি। একটা টাইমের পরে কিন্তু 10 জন আমার কমপ্লিট হয়ে যাবে, এবং তারপর যতদিন না সেই 10 জনের মধ্যে থেকে 2 জন বা 3 জন রিটায়ার করবে, ততদিন তো আর ভ্যাকেন্সি আসা পসিবল না। তার জন্যই কিন্তু প্ল্যান বিটা ভেবে রাখতে হবে যে প্রাইভেট জবের ক্ষেত্রে কিন্তু এএনএমটা একেবারেই কার্যকারী না, জিএনএমটা কার্যকারী। ঠিক আছে, চলো পরের স্লাইডটা দেখি। এএনএম এর ক্ষেত্রে কিন্তু কাট অফ একটা হিউজ যায়, জিএনএম এর ক্ষেত্রে কাট অফটা একটু কম যায়, মানে তুলনামূলকভাবে কম যায়। এমন ব্যাপার না যে জিএনএম এর ক্ষেত্রে কাট অফ একদম কম গেল, মানে আমি 115তে একেবারে শূন্য পেয়ে গেলাম, শূন্য পেয়ে পাশ করে গেলাম। এমন অনেক ক্ষেত্রে হয়, এবং রিসেন্টলি কোনো পরীক্ষায় মোস্ট প্রবলি দেখেছি যে নেগেটিভও কাট অফ গেছে। আমার ঠিক মনে পড়ছে না কোন পরীক্ষাটা, জানলে কমেন্ট করো। আইসিডিএস সামথিং কিছু একটা হতে পারে, যাই হোক, ওটা জানলে একটু কমেন্ট করো। আমি দেখেছি নেগেটিভে কাট অফ গেছে, মাইনাস পয়েন্ট সামথিং কাট অফ। এটা এ নেমে যাবে না, কারণ তোমরা যারা 10-12 দিচ্ছ তারা যথেষ্ট পড়াশোনা করে দিচ্ছ, তোমরা আলটিমেটলি কিন্তু ভালো একটা কাট অফ স্কোর করবে, ফলে কম্পিটিশন কিন্তু এ নেমে একটা বিরাট হাই। জিএনএম এর ক্ষেত্রে কিন্তু কম্পিটিশনটা তুলনামূলকভাবে একটু হলেও কম। কেন?
প্রশ্ন আসবে স্যার এএনএমটা তো স্যার ইয়েই করে না, মানে ছেলেরা দেয়ই না, মেয়েরা দেয়, তাহলে তো কাট অফ কম যাওয়ার কথা, কারণ জিএনএম ছেলেমেয়েরা দেয় একসাথে। না, ওই সেই সমস্ত আগের স্লাইড গুলো দেখানো না, 2 বছরের কোচিং, মাত্র 1 বছর কম পড়তে হবে, বাংলায় পড়তে হবে, এই লোভে আলটিমেটলি সব মেয়েরা গিয়ে ঢোকে হচ্ছে এএনএম। জিএনএম এ তখন কোনো মেয়ে থাকেই না বলতে গেলে, মানে খুব কম সংখ্যক মেয়ে থাকে যারা নিজেদের কেরিয়ার নিয়ে খুব কনসার্ন থাকে, এবং ছেলেরা থাকে, ফলে স্বভাবতই ওখানে কম্পিটিশনটা অনেক কমে আসে। তো মোটামুটি আমি যে কটা বললাম তথ্য, সে কটা তথ্যে আশা করি এইটুকু ক্লিয়ার করতে পেরেছি যে তোমার জন্য কোনটা বেটার। আমি যদি বলি তোমার জন্য কিন্তু জিএনএমটা বেটার, আমি একদম আঙুল তুলে বলছি, তোমার জন্য জিএনএমটা বেটার। কারণ জিএনএম এর সব দিক থেকে বেটার, তোমার জন্য প্রাইভেট কোম্পানির জব আছে, তোমার একটা হিউজ রেসপেক্টেড স্যালারি আছে, তোমার জন্য আরবান রুরাল মানে দু রকমের এরিয়া, গ্রামীণ আর শহর এলাকা, দুখানেই তোমার কাজ করার সুযোগ আছে। ঠিক আছে, আচ্ছা, তো তোমার সব দিক থেকে যদি বলতে হয়, তোমার জন্য কিন্তু এএনএমটা বেটার। আরেকটা এক্সট্রা তথ্য দিয়ে রাখছি, সেটা হচ্ছে জিএনএম এর যে মেলদের যে ইনস্টিটিউশন, সেটা প্রাইভেট তো আছে, বাট গভর্নমেন্ট দুটো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। সেটা হচ্ছে, একটা হচ্ছে জিএনএম ট্রেনিং স্কুল ফর মেল বাঘাযতীন এসডি হসপিটাল, আর একটা হচ্ছে নার্সিং ট্রেনিং স্কুল ফর মেল অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল। ঠিক আছে, তো আশা করি এই যে ভিডিওটা করলাম, এই ভিডিওটা বন্ধ করার পর তোমরা নিজেরাও একটু চিন্তা করবে। নিজেদের চিন্তাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ কখন কোনো কেরিয়ার অপশনকে চুজ করবে, সবার আগে নিজেদের চিন্তাটা করবে যে স্যার আমার জন্য কোনটা বেটার। নিজেকেই নিজে প্রশ্ন করবে যে তোমার জন্য কোনটা বেটার। তুমি দেখবে নিজেই অ্যান্সার পেয়ে গেছো। ঠিক আছে, তখন আর এত ভিডিওস দেখতে হবে না, ঘন্টার পর ঘন্টা ধরে আমাকে রিসার্চ করতে হবে না, কোনটায় ভ্যাকেন্সি বেশি, কোনটায় ইয়ে কম, করতে হবে না। নিজে চিন্তা করো, নিজে পড়াশোনা করো, কাট অফ ক্লিয়ার করো, পড়াশোনা করে যাক, একদম পরিষ্কার। বাকিরা কে কি করছে আমার দেখার দরকার নেই। ঠিক আছে, তো এই ভিডিওটা আশা করি আমি তোমাদের এটা বোঝাতে পেরেছি তোমাদের জন্য জিএনএমটা বেটার। এরপরেও তোমরা আরো ভাবো, ভিডিওটা অফ করে চিন্তা করো, দরকার হলে ভিডিওটা আবার দেখো, স্লাইড গুলো দেখো। ঠিক আছে, তো আশা করি তোমাদের কাছে এই জিনিসটা আমি পুরোপুরি ক্লিয়ার করতে পারলাম। তো এরপরে খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিওস আসবে, এবং তোমাদের জন্য বিভিন্ন রকমের সারপ্রাইজও আসতে থাকবে একটার পর একটা। ঠিক আছে, ততক্ষণের জন্য, আজকের জন্য তো এখানে শেষ, বা ততক্ষণে তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, যাতে তোমাদের কোনো ভিডিও আসলে, এই জাতীয় কোনো ভিডিও আসলে, সেটা তোমরা জেনে যাও। আর যদি কোনো কনফিউশন থাকে, তোমরা লাইভ চলাকালীন তো 1 নম্বর তোমরা বলতে পারো তোমাদের কনফিউশন গুলো, যে কি কি কনফিউশন হচ্ছে কমেন্ট বক্সে। আদারওয়াইজ তোমরা ভিডিওর রেকর্ডেড দেখলে কমেন্টে গিয়ে তোমরা জানাতে পারো যে তোমাদের কি কি কনফিউশন হচ্ছে, তাহলে সেটা আমি আমার পরের ভিডিওতেই হোক বা কমেন্টে গিয়েই হোক আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তো আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, আর অবশ্যই সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।